তাহলে জুলাই কি নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ তৈরি করতে ব্যর্থ হলো, নাকি জুলাইয়ের পর জনপরিসরে নারীর ওপর নতুন নৈতিক পাহারা বসানো হলো? জুলাইয়ের ভাষা ছিল বৈষম্য বিরোধিতা, নাগরিকের জন্য বৈষম্যহীন সমান অধিকার। কিন্তু নাগরিক বলতে কাকে বোঝানো হচ্ছিল? শুধু পুরুষ, শুধু ভোটার, শুধু শহীদদের মা বোন, নাকি নারী ও পূর্ণ রাজনৈতিক নাগরিক? সালের জুলাইয়ে বাংলাদেশে মানুষ বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। সেই রাস্তায় নারীরাও ছিল, মিছিলে, অনলাইনে, আহতদের পাশে, সংগঠনে, এমনকি রাষ্ট্রীয় সহিংসতার সামনেও তারা ছিল। তখন নারী ছিল সহযোদ্ধা, তখন নারী ছিল সাহসের প্রতীক, তখন নারী ছিল নতুন বাংলাদেশের কল্পনার অংশ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে ছাত্রনেত্রী উমামা ফাতেমা বলেছেন, নারীদের কারণে আন্দোলনটি পিপলস রিভলিউশন হয়েছিল। কথাটা একটু নোট করেন। জুলাই শুধু তরুণদের আন্দোলন ছিল এমন না, এটা ছিল মানুষের আন্দোলন, যার সামনের সারিতে ছিল নারীরা। শুধু তাই না, স্বৈরাচারকে অ্যাড্রেস করার মতো প্রথমবারের প্রকাশ্য প্রতিবাদ আসে শামসুন্নাহার হলের ছাত্রীদের হাত ধরে। এর পরের চিত্র অবশ্য আমরা সবাই জানি, কিন্তু দুঃখের বিষয় হলো নারীরাও আন্দোলনে ছিল বলে দাবি তোলার এখন প্রয়োজন পড়ছে। জুলাইয়ের পর এমন কি হলো যে এই দাবি আমাদের এখন তুলতে হচ্ছে? নারী অধিকার চাইলে বলা হলো পশ্চিমা এজেন্ডা, নারী কমিশনকে ঘিরে ব্যবহার করা হলো অবমাননাকর ভাষা, নারী রাজনীতিতে এলে ট্রল, শাহবাগী ট্যাগ, ধর্ষণের হুমকি দেওয়া হলো, মেয়েরা ফুটবল খেলতে চাইলে তাদের মাঠ ভাঙচুর করা হলো, সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকা নারীদের করা হলো ব্যাপক আক্রমণ, ভোটের মাঠে নারী প্রায় অদৃশ্য, পাশাপাশি ঘরের ভেতরেও সহিংসতা বাড়ল। তাহলে জুলাই কি নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ তৈরি করতে ব্যর্থ হলো, নাকি জুলাইয়ের পর জনপরিসরে নারীর ওপর নতুন নৈতিক পাহারা বসানো হলো? জুলাইয়ের ভাষা ছিল বৈষম্য বিরোধিতা, নাগরিকের জন্য বৈষম্যহীন সমান অধিকার। কিন্তু নাগরিক বলতে কাকে বোঝানো হচ্ছিল? শুধু পুরুষ, শুধু ভোটার, শুধু শহীদদের মা বোন, নাকি নারী ও পূর্ণ রাজনৈতিক নাগরিক? এই প্রশ্ন করছে কারণ জুলাইয়ে নারী শুধু সহানুভূতির চরিত্র ছিল না, নারী ছিল পলিটিক্যাল অ্যাক্টর। সে সিদ্ধান্ত নিয়েছে, সংগঠিত করেছে, রাস্তায় নেমেছে। কিন্তু আন্দোলনের পর যখন রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এলো, তখন দেখা গেল কিছু মহল নারীকে নিয়ে অস্বস্তিতে ভুগছে। নারী রাস্তায় থাকলে ভালো, পোস্টারে নারী থাকলেও ভালো, শহীদের মা বোন, সহপাঠী হিসেবে নারী ভালো। কিন্তু নারী যখন আইন, উত্তরাধিকার, শরীর, শ্রম, নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে কথা বলছে, তখনই নারী কেন জানি সমস্যা হয়ে গেল। নারীর ওপর আক্রমণ প্রথম আসলোই নীতি সংস্কারের টেবিলে। জুলাইয়ের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনও ছিল। এই কমিশনের লক্ষ্য ছিল আইনি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোয় নারীর প্রতি বৈষম্য চিহ্নিত করা এবং সংস্কারের প্রস্তাব দেওয়া। প্রথম আলো জানায়, কমিশনের সুপারিশে অভিন্ন পারিবারিক আইন, বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণপোষণ ও সংসদে নারীর প্রতিনিধিত্বের মতো বিষয় ছিল। এগুলো নিয়ে বিতর্ক হতেই পারত। কোন প্রস্তাবটা বাস্তবসম্মত, কোনটা বিতর্কিত, কোনটা আরও আলোচনার দাবি রাখে তা নিয়ে সংলাপ হতেই পারত। কিন্তু এই বিতর্ক দ্রুত নীতি থেকে নৈতিক আতঙ্কে চলে গেল। ডেইলি স্টারের প্রতিবেদনে দেখা যায়, হেফাজতে ইসলাম নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং রিপোর্ট বাতিলের দাবি তোলে। তারা এটাকে অ্যান্টি কোরআন বলে দাবি করে। এই 12 দফা দাবিতে নারী কমিশনের সঙ্গে শাপলা চত্বর, মামলা প্রত্যাহার, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সংবিধানে ধর্মীয় ভাষা ফেরানোর বিষয়ও যুক্ত করা হয়েছিল। মানে নারী কমিশন তখন আর শুধু নারী কমিশন থাকলো না, এটা হয়ে গেল নতুন রাষ্ট্রের নৈতিক ভাষা কে লিখবে সেই লড়াইয়ের অংশ। এখানে একটা বিষয় খেয়াল করেন, সংবিধান, নির্বাচন, পুলিশ সংস্কার নিয়েও বিতর্ক ছিল, কিন্তু নারী কমিশনের ক্ষেত্রে আক্রমণের ভাষাটা একটু আলাদা। এখানে এসেছে ধর্ম বিরোধিতা, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, পশ্চিমা এজেন্ডা, অর্থাৎ নারীর অধিকারকে নীতি হিসেবে না দেখে আতঙ্ক হিসেবে হাজির করার একটা প্রবণতা দেখা গেছে। শুধু এখানেই বিষয়টা থেমে থাকলো না, বিষয়টা নারীর চরিত্র হরণের জায়গায় চলে আসলো। ইত্তেফাক ও যুগান্তরের প্রতিবেদনে দেখা যায়, হেফাজতের সমাবেশে নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে এনসিপি 3 নেত্রীসহ 6 নারী লিগেল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, নারী কমিশনের বিরোধিতা করা যায়, কিন্তু পাবলিক স্পেসে নারীদের বেশ্যা বলার অধিকার কারও নেই। এই শব্দটা
শুধু গালি না, এর একটা রাজনৈতিক দিক আছে। নারী যখন সম্পত্তির অধিকার চায় সেটা অর্থনীতির প্রশ্ন, নারী যখন বিয়ে ও তালাকের ন্যায় চায় সেটা আইনের প্রশ্ন, নারী যখন শ্রমিক হিসেবে সুরক্ষা চায় সেইটা শ্রম অধিকারের প্রশ্ন। কিন্তু পিতৃতান্ত্রিক রাজনীতি কখনোই এসব প্রশ্নের জবাবে যুক্তি দিতে চায় না, জবাব দেয় তারা চরিত্র দিয়ে। এই জায়গায় আমরা মোনালিনা ক্রুকের ধারণা ব্যবহার করতে পারি। তিনি বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ ঠেকাতে শুধু শারীরিক সহিংসতা নয়, সাইকোলজিক্যাল, সেক্সুয়াল এবং সেমিওটিক ভায়োলেন্সও ব্যবহার হয়। অর্থাৎ ভাষা, প্রতীক, গালি, ছবি, যৌন অপমান এগুলোও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এবার আসি শুরুর আলাপে। জুলাইয়ে যে নারীকে সহযোদ্ধা বলা হয়েছিল, সংস্কারের টেবিলে অধিকার চাইতেই তাকে কেন সন্দেহভাজন বানানো হলো? এই বিষয়টা বুঝতে শুধু কমিশনের আলাপ করলে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। কারণ পোস্ট জুলাই সময়ে নারীর ওপর চাপ শুধু রাজনীতির মঞ্চে সীমাবদ্ধ ছিল না, রাস্তাতেও ছিল। প্রথম আলো 2025 সালের কয়েকটি ঘটনার কথা তুলে ধরে। 1 মার্চ ঢাকার লালমাটিয়া মোহাম্মদপুর এলাকায় প্রকাশ্যে ধূমপানের কারণে 2 নারী মব আক্রমণের মুখে পড়ে। 5 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ওড়না পরা নিয়ে হয়রানির অভিযোগ ওঠে। কেউ বলতে পারেন এগুলো তো আলাদা ঘটনা, কিন্তু একসাথে দেখলে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। নারী রাস্তায় থাকবে, কিন্তু কি পোশাকে থাকবে এইটা তাকে সমাজ বলে দেবে। নারী বিশ্ববিদ্যালয়েও থাকবে, কিন্তু তার শরীর নিয়ে মন্তব্য করবে অন্যরা। নারী জনপরিসরে থাকবে, কিন্তু তার আচরণের বিচার করবে মব। এটাই মোরাল পুলিশিং, বাংলায় বললে নৈতিক পাহারাদারি। অর্থাৎ আইন যা বলে তার আগেই সমাজের একটা অংশ বিচারক হিসেবে বসে পড়ে। এভাবে নারী নাগরিক থেকে শাসনযোগ্য মানুষে পরিণত হয়। নারীর জনপরিসর শুধু রাস্তা বা বিশ্ববিদ্যালয় না, খেলার মাঠও তার জনপরিসর। 2025 সালের জানুয়ারিতে জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের ফুটবল ম্যাচ বাতিল হয়। ডেইলি স্টার জানায় ম্যাচের আগে ভেন্যু ভাঙচুর করা হয়। আল জাজিরা জানায় একই সময়ে ধর্মীয় প্রতিবাদের মুখে নারীদের ফুটবল ম্যাচ বাতিল। এটি ছিল দ্বিতীয় ঘটনা। আচ্ছা, মেয়েরা মাঠে খেলতে পারবে কিনা এটা কে ঠিক করবে? রাষ্ট্র, আইন নাকি মব? একদিকে বাংলাদেশের নারী ফুটবল দল আন্তর্জাতিক সাফল্য এনে দেয়, অন্যদিকে স্থানীয় মাঠে মেয়েদের ম্যাচ বন্ধ করে ভাঙচুর করা হয়। তাহলে নারী কি শুধু পুরস্কারের মঞ্চে গ্রহণযোগ্য, মাঠে না? এবার আসি অনলাইনে। জুলাই আন্দোলনকে অনলাইন ছাড়া বোঝা যায় না। ফেসবুক ভিডিও, পোস্ট, লাইভ, ছবি, মিম সব মিলিয়ে জুলাই আন্দোলনের পক্ষে একটা জনমত তৈরি হয়েছিল। কিন্তু একই অনলাইন স্পেস পরবর্তীতে নারীদের বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়ায়। প্রথম আলোর প্রতিবেদনে অ্যাক্টিভেট রাইটস গবেষণার কথা আছে। 2024 সালের 5 আগস্ট থেকে 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত 64টি ফ্যাক্ট চেক রিপোর্ট বিশ্লেষণে 17 জন নারীকে সিস্টেমেটিক টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্সের টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়। আক্রমণের ধরন ছিল ফেক এআই ভিডিও, ম্যানিপুলেটেড ইমেজ, ফ্যাব্রিকেটেড ফটোকার্ড, ফেস সোয়াপ, যৌনগুজব, জেন্ডার্ড স্লার এবং পরিবারকে টার্গেট করে ভয় দেখানো। নারী রাজনীতিতে এলেই শরীর, চরিত্র নিয়ে হুমকি। এটা শুধু ট্রোলিংয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটা এক প্রকারের রাজনৈতিক সেন্সরশিপ। ইউএন ওমেন বলছে টেকনোলজি ফ্যাসিলিটেড ভায়োলেন্স নারীর পাবলিক ভয়েস কমিয়ে দিতে পারে, বিশেষ করে যখন নারী রাজনীতি, সাংবাদিকতা, মানবাধিকার বা অ্যাক্টিভিজমে দৃশ্যমান হয়। ডাকসু নির্বাচনেও একই প্যাটার্ন দেখা যায়। প্রথম আলো জানায় 5 জন নারী প্রার্থীর বিরুদ্ধে অনলাইন আক্রমণ বিশ্লেষণে 500টি পোস্টের 22% ছিল হেটফুল বা হ্যারাসমেন্ট। 13,674টি কমেন্টের 24% হেটফুল বা অ্যাবিউজিভ ছিল। একই সময়ে এক নারী প্রার্থীকে গ্যাং রেপ থ্রেট দেওয়ার মতো ঘটনা ঘটে এবং এই ঘটনায়, এই অভিযোগে 6 মাসের জন্য এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একজন পুরুষ প্রার্থী দাঁড়ালে তার রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণ হয়, কিন্তু নারী প্রার্থী দাঁড়ালে কেন তার শরীর, পোশাক, যৌনতা, চরিত্র, পরিবার এসব কিছু আক্রমণের বিষয় হয়ে দাঁড়ায়? এটাই জেন্ডার্ড পলিটিক্যাল ভায়োলেন্স। এবার আসি ভোটের মাঠে। জুলাইয়ে নারীরা রাস্তায় দৃশ্যমান ছিল, কিন্তু ব্যালটে কি তারা দৃশ্যমান ছিল? ডেইলি স্টার নির্বাচন কমিশনের তথ্য দিয়ে জানায় 2026 সালের জাতীয় নির্বাচনের আগে 2,568 জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র 109 জন, অর্থাৎ 4.24%। 51টি দলের মধ্যে 30টি কোনো নারী প্রার্থীই দেয়নি। জামাত 276 জনের মধ্যে 1 জন নারী প্রার্থীও দেয়নি। বিএনপি 328 জনের মধ্যে 10 জন নারী প্রার্থী দেয়। এনসিপি 44 জনের মধ্যে মাত্র 3 জন নারী প্রার্থী দেয়। পরে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় নারী ছিলেন 78 জন। মোট প্রার্থী
মাত্র 3.93%। ফলাফলেও কিন্তু এই চিত্র পাল্টায়নি। 13তম জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচিত নারী ছিলেন মাত্র 7 জন। তাহলে নারী ভিড়ের অংশ হয়ে আছে কিন্তু ব্যালটে নেই। এই চিত্র থেকে আমরা কি বুঝবো? নারী কি শুধুই একটা ভিড়ের অংশ? ব্যালটে নারী থাকবে না? আর নারী যদি ব্যালটে না থাকে তাহলে নারীর নিরাপত্তা, শ্রম, শরীর, সম্পত্তি, উত্তরাধিকার নিয়ে নীতি কে বানাবে? শুধু নির্বাচনে নয়, সিদ্ধান্তের টেবিলেও একই প্রশ্ন। ডেইলি স্টারের প্রতিবেদনে নারী অধিকার কর্মীরা জাতীয় ঐক্যমত্য কমিশনের নারী আসন সংক্রান্ত সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাদের প্রশ্ন ছিল, হাউ ক্যান ইউ ডিসাইড অন ওমেন উইদাউট দেম? কারণ কমিশনে নারী ছিল না এবং নারী সংগঠনগুলোর সঙ্গে যথাযথ পরামর্শও করা হয়নি। এদিকে ঘরের ভেতরেও অনেক নারী নিরাপদ নয়। ইউএনএফপিএ বিবিএস ভায়োলেন্স এগেনস্ট ওমেন সার্ভে 2024 অনুযায়ী বাংলাদেশে 76% নারী জীবনে কোনো না কোনো ধরনের ইন্টিমেট পার্টনার ভায়োলেন্সের শিকার হয়েছেন। আর গত 1 বছরে এমন অভিজ্ঞতা হয়েছে 49% নারীর। একই জরিপ বলছে, সহিংসতার বড় অংশই বিচার ব্যবস্থা পর্যন্ত পৌঁছায় না। সামাজিক চাপ, ভয় ও সহায়তার অভাবে অধিকাংশ ঘটনা নীরবে থেকে যায়। তবে সব নারী একই ঝুঁকিতে নেই। আদিবাসী, ট্রান্সজেন্ডার, শ্রমজীবী, সংখ্যালঘু ও অন্যান্য প্রান্তিক নারীরা বহুমাত্রিক বৈষম্যের মুখে পড়েছেন। তাই নারী অধিকার শুধু নারী ইস্যু নয়, এটি সমান নাগরিকত্বের প্রশ্ন। জুলাই পরবর্তী সময়ে নারী কমিশন বিতর্ক, মব আক্রমণ, খেলাধুলা ও রাজনীতিতে নারীদের বাধা এবং অনলাইন হয়রানিকে আলাদা ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই, বরং এটা একটা বড় প্রবণতার অংশ। গবেষণায় একে জেন্ডার ব্যাকলেশ বলা হয়। অর্থাৎ নারীরা জনপরিসরে বেশি দৃশ্যমান হলে পুরনো ক্ষমতার কাঠামো তাদের নিয়ন্ত্রণে আরও তীব্র প্রতিক্রিয়া দেখায়। আচ্ছা, তাহলে জুলাইয়ে কি শুধু ক্ষমতার মালিক বদলেছে নাকি নাগরিকত্বের মানেও বদলেছে? যে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে ছিল, সেই আন্দোলনের পর নারী যদি নিরাপদে হাঁটতে না পারে, খেলতে না পারে, ভোটে দাঁড়াতে না পারে, অধিকার চাইতে না পারে, তাহলে নতুন বাংলাদেশ আসলে কাদের জন্য? নারী যদি আন্দোলনের সহযোদ্ধা হয় কিন্তু নীতিতে অস্বস্তিকর হয়, তাহলে তাকে কি পূর্ণ নাগরিক বলা যায়? কারণ নারী অধিকার জুলাইয়ের সাইডলাইন না, এটাই জুলাইয়ের নৈতিক পরীক্ষা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।